ওপেন একাডেমি স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এই ক্লাসে আলোচনা করব নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নবম দশম শ্রেণীর বীজগণিতের 3.5-এর 16 নম্বর থেকে, যেহেতু এটা 16 নম্বর ম্যাথ। আগে ক্লাসে আলোচনা করেছি 15 পর্যন্ত। আর আগের যে ক্লাসগুলো নিয়েছি এই ক্লাসগুলোর মধ্যে যে অধ্যায়গুলো আলোচনা করেছি তা হলো 3.1, 3.2, 3.3, 3.4 এবং 3.5-এর আংশিক, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আগের ক্লাসগুলো দেখে আসতে পারো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে আমাদের যে উপকারটি হবে, তোমরা খুব শীঘ্রই যখন আমি ক্লাস আপলোড করব, তোমরা খুব শীঘ্রই এই ক্লাসটি তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। ফলে খুব সহজেই তোমরা এই ক্লাসটি দেখতে পারবে সবার আগে। আর তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে যাতে তোমাদের বন্ধুরা ওই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। আজকে যে প্রশ্নটি আলোচনা করব ওই প্রশ্নটি হলো 16 নম্বর প্রশ্ন 3.5-এর। মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সেই কাজ 15 দিনে করতে পারে। মিতা যে কাজটি 10 দিনে সম্পন্ন করতে পারে, রিতার ওই কাজটি করতে 15 দিন লাগে। এখানে কার সক্ষমতা বেশি? অবশ্যই মিতার শক্তি বেশি। মিতা 10 দিনেই কাজটি সম্পন্ন করে ফেলতে পারে, আর রিতার ওই কাজ করতে 15 দিন সময় লাগে। তারা একত্রে কত দিনে এখন যদি তারা দুজনে একত্রে কাজটি করে তাহলে কত দিনে কাজটি শেষ করতে পারবে? এখন যেহেতু একত্রে কতদিন লাগবে এটা বলা হয়েছে, তাই আমরা তো একত্রে এটা বের করব। একত্রে কত দিন লাগে এটা আমরা বের করব। তাই প্রথম সমাধান লিখে একত্রে কতদিন লাগে তা ধরে নেব। সমাধান লিখে একত্রে কতদিন লাগে তা ধরে নেব। মনে করি তারা একত্রে ডি দিনে কাজটি শেষ করতে পারে। মনে করি তারা একত্রে ডি দিনে কাজটি শেষ করতে পারে। এখন মিতার একটি কাজ 10 দিনে করতে পারে। এখন লিখবে মিতা 10 দিনে করে একটি কাজ। মিতা 10 দিনে করে একটি কাজ। মিতা 10 দিনে করে একটি কাজ। মিতা 1 দিনে করে 1/10 অংশ কাজ। এখন মিতা ডি দিনে করে দেখো যে 2 দিনে কাজটি শেষ করতে পারবে, তাই ডি দিনে করে d/10 অংশ কাজ। আবার লিখবো রিতা 15 দিনে। আবার লিখে রিতা 15 দিনে করে একটি কাজ। এখন রিতার একদিনের কাজ বের করব। আবার
ডি দিনের কাজ বের করব। রিতার এক দিনে করে 1/15 অংশ কাজ। রিতা ডি দিনে করে কি অংশ কাজ? D/15 অংশ কাজ। এখন যেহেতু আমি ধরে নিয়েছি তারা একত্রে ডি দিনে কাজটি শেষ করে, তারা ডি দিনে কাজটি শেষ করে, তারা ডি দিনে কয়টি কাজ শেষ করে? একটি কাজ শেষ করে। যেহেতু তারা একত্রে ডি দিনে একটি কাজ শেষ করে, তাহলে প্রশ্ন মতে লিখে প্রশ্ন অনুসারে মিতার ডি দিনের কাজ এবং রিতার ডি দিনের কাজ, এই দুইটার ডি দিনের কাজ যোগ করব। D/10 প্লাস D/15 ইকুয়াল, যেহেতু একটি কাজ করেছে তাই 1 হয়েছে। যেহেতু একটি কাজ করেছে তাই কি হয়েছে? 1 হয়েছে। এরপর এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে প্রথমে 10 এবং 15 এর কি করতে হবে? লসাগু করতে হবে। 10 এবং 15 এর লসাগু করলে কি হয়? প্রথমে কি দিয়ে ভাগ যায় তা দেখতে হবে। উভয়কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দিয়ে ভাগ করলে এখানে 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি এখানে 2 হয়। 15কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে 3 হয়। এখন এখান থেকে এ পর্যন্ত সংখ্যাগুলো আমরা গুণ করব। এখানে 5 এর সাথে 2 গুণ করলে 10 হয়, 10 এর সাথে 3 গুণ করলে 30 হয়, 30 হয়। এখন 10 দিয়ে 30কে ভাগ করলে কত হয়? 3 হয়। 3 দিয়ে ডিকে গুণ করলে 3D হয়, প্লাস 15 দিয়ে 30কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে ডিকে গুণ করলে 2D হয়। এখন এখানে 3D আছে, উপরে আবার 2D আছে। 3D এবং 2D যোগ করলে কত হয়? 5D। 3D এবং 2D যোগ করলে হয় 5D। এরপর নিচে 30 ইকুয়াল 1। এরপর যে কাজটি করবে তা হলো আড়াআড়ি গুণ করবে। যেহেতু 1 এর নিচে মনে মনে একটি 1 রয়েছে, 1 এর নিচে মনে মনে একটি 1 রয়েছে, এটার সাথে নিচের 1 গুণ করবে, 30 সাথে উপরের 1 গুণ করবে। যদি 5D এর সাথে নিচের 1 গুণ করি তাহলে 5D হয়। আবার 30 এর সাথে যদি উপরের 1 গুণ করি তাহলে 30 হয়। অন্যের সাথে কোনো সংখ্যা বা যে কোনো কিছু গুণ করলে ওই সংখ্যাটি হয়। এরপর যেহেতু D আছে, উপরে 30 ভাগ, এখানে 5 আছে, 5 দিয়ে ভাগ করব। এখানে ইনটু অবস্থায় আছে, ডান দিকে চলে গেলে এটা ভাগ হয়ে যাবে। ভাগ হলে 30কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 6 হয়। তাহলে কি হয়? 6 হয়। এখন সুতরাং লিখে তারা একত্রে 6 দিনে কাজটি শেষ করতে পারবে। সুতরাং তারা একত্রে 6 দিনে কাজটি শেষ করতে পারবে। দ্যাট ইজ ভেরি ইজি। তোমাদের উচিত এটা বারবার প্র্যাকটিস করা। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই।
17 নম্বর প্রশ্নটি হলো এইটা, বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো। তোমরা তো অনেকেই যাও, স্কুল থেকে তোমাদের স্যারটা বনভোজনে নিয়ে যায়, তার শিক্ষা সফরে নিয়ে যায়। এই শিক্ষা সফরে যাওয়ার সময় স্যারটা দেখবে বাস ভাড়া করে। তোমরা তোমাদের শ্রেণীকক্ষের সাথে বা তোমাদের স্কুলের সাথে এটা মিলিয়ে দেখতে পারো। এটার সাথে তোমার স্কুল কল্পনা করবে। বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো। কত টাকায়? 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো, এবং শর্ত হলো যে প্রত্যেক ছাত্রী সমান ভাড়া দেবে। এবং তোমাদের শ্রেণীকক্ষের মধ্যে যদি 30 জন ছাত্রী থেকে থাকে, তাহলে 5,700-কে 30 দিয়ে ভাগ করলেই কত ভাড়া দিবে তা বের হয়ে যাবে। 5 জন যাত্রী, এখন এটাকে একটু হার্ড করে দিয়েছে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া ও টাকা বৃদ্ধি পেল। মানে 5 জন যাত্রী যদি না যায়, তাহলে ভাড়া উভয়ের কাছে উভয় যে ভাড়াটি দিবে, সকলে যে ভাড়াটি দিবে, তাদের মাথাপিছু ভাড়াটি বৃদ্ধি পেয়ে যাবে। বাসে কতজন যাত্রী গিয়েছিল? প্রথমে এটা সমাধান করার জন্য লিখবে সমাধান লিখে মনে করি যেহেতু যেটা প্রশ্নের মধ্যে যেটা চেয়েছে, এটাকে আমরা প্রথম ধরে নিব। বাসে কতজন যাত্রী গিয়েছিল, এটা আমরা মনে করি বাসে যাত্রী গিয়েছিল কি ধরে নেব? x জন। বাসে যাত্রী গিয়েছিল x জন। যদি x জন যাত্রী গিয়ে থাকি বাসে, তাহলে জনপ্রতি কত টাকা ভাড়া দিতে হবে? জনপ্রতি মানে প্রত্যেক জনকে ভাড়া দিতে হবে। জনপ্রতি ভাড়া দিতে হবে কত? আমরা যদি যতজন যাত্রী গিয়েছিল তত দিয়ে যদি আমরা যত টাকা ভাড়া কত টাকার মধ্যে ঠিক করেছে অতকে আমরা ভাগ দিই, তাহলে জনপ্রতি ভাড়া বের হয়ে যাবে। 5,700 ভাগ কত? x কত টাকা? এখন যেহেতু 5 জন ছাত্রী যায়নি, তাই মাথাপিছু টাকাও কত টাকা? 3 টাকা বৃদ্ধি পেল। এখন যেহেতু সব ছাত্রী আসলে যাত্রী হতো, এখন সব যাত্রী আসলে যাত্রী হতো যেহেতু বাসে যাত্রী গিয়েছিল একজন, আর যদি সব যাত্রী আসতো, যেহেতু 5 জন কম এসেছিল, আর যদি এই 5 জনও আসতো, তাহলে যাত্রী কতজন হতো? হলো x + 5 জন। আর তখন
জন প্রতি ভাড়া কত হতো, সুতরাং তখন জন প্রতি ভাড়া হতো ভাড়া হতো ৫,৭০০ ভাগ x+5 টাকা। এখন যেহেতু 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। এখন প্রশ্নমতে লিখে, যেহেতু 5 জন ছাত্রী ওই বনভোজনে গেছিল না, তাই আমাদের শর্ত মতে ৫,৭০০ ভাগ x মাইনাস ৫,৭০০ ভাগ x+5 জন প্রতি ভাড়া বৃদ্ধি পেয়েছে কত? 3। এটাকে আমরা এভাবে লিখতে পারি এর জন্য। এখন দেখব কি কমন যায়। এখান থেকে এখন কি দেখব, x এবং x+5 এর মধ্যে কি লসাগু যায়। x এবং x+5 এর মধ্যে লসাগু যায় হলো x ইন্টু x+5। এইটা লসাগু গেলে কি হয়, x দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে x+5 থাকে। x+5 দিয়ে যদি ৫,৭০০কে গুণ করি তাহলে কি হয়, ৫,৭০০ ইন্টু x+5। এরপর x+5 দিয়ে যদি x ইন্টু x+5কে ভাগ করি তাহলে থাকে হলো ৫,৭০০x ইকুয়াল 3। এখন কি করব, এখানে এটা নিচেরটা কি করতে পারি, ইনটু অবস্থায় আছে, যেহেতু এটা সাথে x+5 x এর সাথে x+5 ইনটু অবস্থায় আছে তাই গুণ করতে পারি। x এর সাথে x গুণ করলে x স্কয়ার হয়, প্লাস x এর সাথে 5 গুণ করলে 5x হয়। আবার উপরে ৫,৭০০ এর সাথে x গুণ করলে ৫,৭০০x হয়। আবার ৫,৭০০ এর সাথে 5 গুণ করলে, এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারো। ৫,৭০০ এর সাথে 5 গুণ করলে কত হয়, ২,২৮,৫০০ হয়। এরপর আছে ৫,৭০০x মাইনাস ৫,৭০০x ইকুয়াল 3। এখন কি করবে, এখন যেহেতু উপরে ৫,৭০০ প্লাসের আছে, আবার ৫,৭০০ কিসের আছে, মাইনাসের আছে, এই উপরের এগুলা কাটাকাটি চলে যাবে, থাকবে হলো ২৮,৫০০। এরপর x স্কয়ার প্লাস 5x ইকুয়াল 3। এখন আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে এখানে 3 এর নিচে মনে মনে একটা 1 রয়েছে, 3 এর নিচে কি রয়েছে, মনে মনে একটা 1 রয়েছে, তাই ২৮,৫০০ এর সাথে 1 কে গুণ করলে ২৮,৫০০ই হয়। আবার এটার সাথে উপরেরটা গুণ করব, উপরে কি রয়েছে, 3 রয়েছে, 3 থাকার কারণে 3 দিয়ে x স্কয়ারকে গুণ করব, 3 দিয়ে 5x কে গুণ করব। প্রথমে 3 দিয়ে x স্কয়ারকে গুণ করলে 3x স্কয়ার হয়। আবার 3 দিয়ে 5x কে গুণ করলে 15
এক্স হয়, 15 কি হয় এক্স হয়। এখন যেহেতু আমরা কিসের মান বের করব, যেহেতু আমরা এক্স এর মান বের করব, তাই এগুলাকে এখানে ঠিক রাখবো। ঠিক রেখে এটাকে আমরা ওই দিকে নিয়ে যাব। এটাকে আমরা এভাবে লিখতে পারি, 3x² প্লাস 15x মাইনাস 28,500 ইকুয়াল 0। এখন আমরা কি করতে পারি, এখন আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারি? এখন আমরা কমন নিতে পারি হলো 3 কমন নিতে পারি। 3 কমন নিলে 3 দিয়ে 3 কে ভাগ করব, 1 হয়ে যায়। যার পর যেটা আছে এটাই লিখে নিব, x² আছে। আবার এই 3 দিয়ে 15 কে ভাগ করব, 3 দিয়ে 15 কে ভাগ করলে 5 হয়। এরপর যেহেতু x আছে x লিখে নিলাম। এরপর 3 দিয়ে 28,500 কে ভাগ করব, তখন 9,500 হয় ইকুয়াল 0। এখন কি করব, এখন হলো অবশ্যই এই 3 কে আমরা ডান দিকে নিয়ে নেব। ঠিক আমরা ডান দিকে নিলে x² প্লাস 5x মাইনাস 9,500 ইকুয়াল টু 0/3। 0/3 হলে 0কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 0ই হবে। এখন এর পরবর্তী লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি, x² প্লাস 5x মাইনাস 9,500 ইকুয়াল টু 0। এরপর মিডল ফ্যাক্টর করতে হবে। x² এখানে 9,500কে ভেঙে আমাদেরকে কি করতে হবে, এখানে এমন দুইটি সংখ্যা গুণ করলে যা 9,500 হয়, আবার দুইটা সংখ্যা যোগ করলে দুইটা সংখ্যা মধ্যে ক্যালকুলেশন করলে তা 5 থাকে। যেমন 100 আবার 95 দুইটি সংখ্যা যোগ করলে, দুইটি সংখ্যা গুণ করলে অবশ্যই 9,500 হয়। আবার যদি এই দুইটি সংখ্যাকে আমরা, যেহেতু 9,500 এর আগে মাইনাস রয়েছে, তাই বড় সংখ্যা প্লাসের হবে। বড় সংখ্যা কিসের হবে? মাইনাস রয়েছে, তাই দুইটা দুই রকমের চিহ্ন হবে। আর যেহেতু এখানে প্লাস রয়েছে, এই জায়গায় প্লাস রয়েছে, তাই বড় সংখ্যার আগে প্লাস হবে। প্লাস 100x মাইনাস 95x মাইনাস 9,500 ইকুয়াল 0। এরপর কি করবে, এরপর দেখবে কি কমন যায়। এখন থেকে কি কমন যায়, x কমন যায়। x কমন গেলে কি থাকে, x² কে x দিয়ে ভাগ করব, x² কে কি করব, x দিয়ে ভাগ করব। ভাগ করলে কি হয়, x প্লাস 1000, x প্লাস 100। আবার কি কমন নেব, 95 কমন নেব। কমন নিলে কি থাকে, x থাকে। আবার 9,500কে 95 দিয়ে ভাগ করলে এখানে 100 থাকে, হয় ইকুয়াল 0। এখন কমন নেব, এখন কি কমন নেব, প্লাস হয়ে যাবে। এখন কি কমন নেব, x প্লাস 100 কমন নেব। এখানে x প্লাস 100 আছে, আবার এখানে x প্লাস 100 আছে। উভয় জায়গা থেকে x প্লাস 100 কমন নেব। কমন নিলে কি থাকে, x, এখান থেকে x প্লাস 100 চলে যাবে, থাকবে হলো x। আবার এখান থেকে x প্লাস 100 চলে যাবে, থাকবে হলো 95।
ইকুয়াল 0। এখন হয় লিখব, হয় লিখে x প্লাস 100 ইকুয়াল 0, x ইকুয়াল মাইনাস 100। আবার কি লিখব, অথবা লিখতে পারি, আবার লিখতে পারি x মাইনাস 95 ইকুয়াল 0, x ইকুয়াল টু 95। এখন এটা হলো যেহেতু মাইনাসের মান বের হয়ে গেছে, এখানে মাইনাসের মান গ্রহণযোগ্য হবে না। যাত্রী কখনো মাইনাসের হতে পারে না, যা গ্রহণযোগ্য নয়। এখন বাসের যাত্রী সংখ্যা কত হবে, 95 জন। সুতরাং বাসে যাত্রী গিয়েছিল গিয়েছিল 95 জন। চলো এর পরবর্তী ম্যাথে চলে যাই। এটা হলো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নটি হলো একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় d কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় d কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে অর্থাৎ যেদিকে স্রোত চলে এই অনুকূলে ওই পথ যেতে কিউ ঘন্টা লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ কত? প্রশ্নে চেয়েছে স্রোতের বেগ এবং নৌকার বেগ বের করতে, তাই এটাকে আমরা ধরে নিব। প্রথম সমাধান লিখব। কি করব? সমাধান লিখব। সমাধান লিখে নৌকার বেগ ঘন্টায় ধরে নেব এবং স্রোতের বেগ ঘন্টায় ধরে নেব। ধরি নৌকার বেগ ঘন্টায় x কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার এখন স্রোতের অনুকূলে কার্যকারী বেগ। স্রোতের অনুকূলে বলতে কি বোঝো? স্রোতের অনুকূলে বলতে বোঝো যে স্রোত যেদিকে যায়, স্রোতের অনুকূলে স্রোত যেদিকে যায় নৌকা সেদিকে যায়। এখন লিখব স্রোতের অনুকূলে কার্যকারী বেগ। সুতরাং স্রোতের অনুকূলে নৌকার কার্যকারী বেগ এর অনুকূলে কার্যকরী বেগ ঘন্টায় x প্লাস y কিলোমিটার। অনুকূলে মানে স্রোত যে দিকে যাবে নৌকাও ওই দিকে যাবে, তাহলে এই দুইটা একই দিকে যাবে, একই দিকে যাওয়ার কারণে প্লাস হয়েছে। আবার এখন লিখব স্রোতের প্রতিকূলে কার্যকারী বেগ। স্রোতের প্রতিকূলে
কার্যকরী বেগ ঘন্টায় যেহেতু প্রতিকূলে সূর্যের দিকে যাবে এর বিপরীত দিকে নৌকা চলবে। সূর্যের দিকে যাবে এর বিপরীত দিকে নৌকা চললে এক্স মাইনাস হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই কিলোমিটার হবে বিপরীত দিকে যাওয়ার কারণে। এখন আমরা জানি বেগ ইকুয়াল টু, এখন আমরা কি জানি, আমরা জানি যে আমরা জানি বেগ ইকুয়াল দূরত্ব বাই সময়। বেগ ইকুয়াল কি জানি, দূরত্ব বাই সময়। এখন প্রশ্ন মতে যেহেতু এখানে বেগ এটা পেয়েছি অনুকূলে, সূত্রের অনুকূলে বেগ পেয়েছি এক্স প্লাস ওয়াই। প্রশ্ন মতে এই বেগকে এক্স প্লাস ওয়াই অনুকূলে, এটা অনুকূলে কোথায়, এখানে অনুকূলে আছে, অনুকূলে কিউ ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে, তাই ডি এখানে ডি বাই কিউ হবে। আবার এবং লিখবে, এবং লিখে এক্স মাইনাস ওয়াই, এটা কি প্রতিকূলে কি প্রতিকূলে, এখানে প্রতিকূলে দেওয়া আছে দূরত্ব হলো ডি কিলোমিটার, দূরত্ব কি ডি কিলোমিটার, আবার সময় হলো পি ঘন্টা। এটাকে 1 নং সমীকরণ লিখে নেবে, আবার এটাকে 2 নম্বর সমীকরণ লিখে নেবে। এখন যে কাজটি করবে তা হলো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ কি করবে, যোগ করবে। 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে আমরা এক্স ও ওয়াই এর মান বের করব। এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করব, তাই সমীকরণ লিখি, সমীকরণ 1 নং ও 2 নং যোগ করে এবং 2 নং যোগ করে লিখলাম। এরপর এই সমীকরণ দুইটা যোগ করব। প্রথম বাম পক্ষ যোগ করব, ডান পক্ষ যোগ করব। বাম পক্ষ কি রয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, ডান পক্ষ কি রয়েছে ওয়াই কিউ, ডান পক্ষ আরেকটি রয়েছে ডি বাই পি। এখন এই দুইটা যোগ করব। যোগ করার ক্ষেত্রে প্রথমে কি করব, প্রথমে এখানে এক্স রয়েছে প্লাস ওয়াই রয়েছে, প্লাস এক্স রয়েছে মাইনাসের ওয়াই রয়েছে, এখান থেকে আমরা কমন নিতে পারি। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা ডি কমন নিতে পারি। ডি কমন নিলে কি থাকে, ডি কমন নিলে প্রথমে 1 বাই কিউ থাকে প্লাস 1 বাই পি থাকে ডি কমন নিলে। এরপর আমরা প্লাসের ওয়াই আছে, এখানে মাইনাসের ওয়াই আছে, প্লাসের ওয়াই আছে আবার মাইনাসের ওয়াই আছে, প্লাসের ওয়াই এবং মাইনাসের ওয়াই আমরা কেটে ফেলতে পারি। কেটে ফেললে কি থাকে, 2x থাকে, আর এখানে ডি 1 বাই কিউ প্লাস 1 বাই পি থাকে। এখন যেহেতু এখানে এক্স আছে, আমরা কি এক্স এর মান বের করব। এক্স এর মান বের করে আমরা এভাবে লিখতে পারি
ইন্টু এক্সের সাথে ইন্টু অবস্থায় আছে, এটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে এটা ভাগ হয়ে যাবে। আবার এটাকে আমরা যেহেতু প্লাসের আছে তাই উলটপালট করে আমরা লিখতে পারি, এভাবে লিখতে পারি আবার এভাবে লিখতে পারি, একই কথা। এটা লিখে নিয়েছি। এখন 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করব। কি করব? 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করব। 2 নং 1 নং সমীকরণ বিয়োগ করে বিয়োগ করলে কি হবে? এখানে প্রথমে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করবে। 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করলে কি হয়? 1 নং সমীকরণ হলো x প্লাস y মাইনাস 2 নং সমীকরণ হলো x মাইনাস y। আবার এখানে 1 নং সমীকরণের ডান দিকে দেওয়া আছে d বাই কিউ এবং d 2 নং সমীকরণের ডান দিকে দেওয়া আছে d বাই p। এখন এটার ক্যালকুলেশন করতে হবে। x প্লাস y এখানে মাইনাস x মাইনাস এখানে প্লাসে x এর আগে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, আবার মাইনাস x আছে, আবার মাইনাস আছে, আবার এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে যায়। প্লাস কি হয়? প্লাস হয় হলো y প্লাস y। এরপর আমরা কি করতে পারি? এখান থেকে কি কমন নিতে পারি? এখান থেকে কমন নিতে পারি হলো d কে কমন নিতে পারি। d কে যদি কমন নেই তাহলে উপরে 1 থাকবে 1 বাই কিউ মাইনাস d কে কমন নিয়ে 1 বাই p থাকবে। এরপর এখানে এটা কাটাকাটি চলে যায়, থাকে হলো 2y থাকে। আবার এখানে থাকে d ইন্টু 1 বাই কিউ মাইনাস 1 বাই p। এরপর 2p ইন্টু অবস্থায় আছে, এখান থেকে y এর মান বের করব। 2 কে ডান দিকে নিয়ে নিব। 2 কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে ইন্টু এখানে যেহেতু গুণ আছে ডান দিকে গেলে এখানে ভাগ হয়ে যাবে, 2 ভাগে চলে যাবে, 1 বাই কিউ মাইনাস 1 বাই p। এখন সুতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? যেহেতু y ধরে নিয়েছি, y এর মান যত বের হয়েছে, সুতের বেগ ঘন্টায় কত কিলোমিটার হবে? সুতের বেগ ঘন্টায় এখন সুতরাং সুতের বেগ ঘন্টায় 1 বাই কিউ মাইনাস 1 বাই পি এত কিলোমিটার পার আওয়ার। আবার এবং লিখে নৌকার বেগ ঘন্টায় 3/2 1 বাই পি প্লাস 1 বাই কিউ কিলোমিটার ঘন্টায়। এটাই হলো আনসার। এখানে এটাই আনসার হবে। দ্যাট ইজ ভেরি ইজি। আজকের ক্লাসে পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদেরকে পরবর্তী ম্যাথগুলো সমাধান করাবো। আর যারা এখনো
এই ক্লাসটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আল্লাহ হাফেজ।